মেঘবালিকা। জানো তো, বিয়ের পর থেকে না একজনকে বড্ড মিস করেছি। কাকে? সেই হসপিটালের দিন থেকে এই পরশু আগে অবধি সে আমার সঙ্গে সঙ্গেই ছিল। কে সে? আজকের তুমি সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী সে। তার সঙ্গে আমার প্রতিযোগিতাটা কিসের? আমার ভালোবাসার। যাক, একটা ব্যাপারে নিশ্চিন্ত হলাম। নিশ্চিন্ত? তোমার ভালোবাসার প্রতিযোগিতায় আছি মানে আমার প্রতিও আমার মেঘবালিকার ভালোবাসা আছে। ও, তোমার কি সন্দেহ ছিল? সন্দেহ বলবো না, সংশয়, সেটা বুঝতে পারছি না। তুমি এমন উদাসীন হয়ে যাও না মাঝে মাঝে। আবার এবার বলো তো, প্রতিদ্বন্দ্বীটাকে? ব্যাটাকে আজকে রাতে ডুয়েলে ডেকে সোজা গুলি করে উড়িয়ে দেবো। সর্বনাশ, তাহলে আমার কি হবে? কেন? প্রতিদ্বন্দ্বীর মাথা তোমার পায়ের কাছে রেখে বলবো, দেবী, আমি ছাড়া আর কেউ নেই। ও আচ্ছা, তাহলে আমি যদি বলি তোমার প্রতিদ্বন্দ্বী তুমি? কি বললে? এই বুঝিয়ে বলো। আগে ছাড়ো। না 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 না, ছাড়াছাড়ি হবে না, বলো। আরে খালি জবরদস্তি করলে কি হয়? নিচে অলরেডি সবাই ওয়েট করছে। আচ্ছা, তুমি যদি না বলো না, তাহলে নিচে খবর যাবে যে বর রিসেপশন স্কিপ করে বউকে নিয়ে সোজা ফুলসজ্জায় চলে গেছে। সেটা ভালো হবে? ছি 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 ছি, খালি বেয়াদবি, ছাড়ো না। বলে ফেলো মেঘবালিকা, সৌরনী গাঙ্গুলি কিন্তু আজকে সারাদিন বেয়াদবি চূড়ান্ত করবে। আচ্ছা, তোমার কি আমার হাত ছাড়িয়ে যাওয়ার কোনো ইচ্ছেই নেই? বলছি তো। শুনছি, আমি কান পেতে রই। তুমি এভাবে তাকিয়ে থাকলে আমি বলতে পারবো। আচ্ছা বেশ, চোখ ঢেকে রাখো। আমি আমি জানি না কেন সেই হসপিটালের দিনগুলো থেকে তোমার মধ্যে কেমন একটা অন্য মানুষ দেখতে শুরু করেছিলাম। তোমাকে তো বলেও ছিলাম, সেই প্রথম পরিচয়ের নীলের ঝলক ছিল তোমার মধ্যে, অথচ তার থেকে অনেক বেশি গভীর, অনেক বেশি ইন্টেন্স। আমার নতুন করে তাকে ভালো লাগতে শুরু করেছিল। কোর্টে শুনানির সময় বা তার পরেও যে সৌরনীল গাঙ্গুলিকে আমি দেখেছিলাম ওই স্টেশনে, ওই ক্যাফেতে, সেই সৌরনীল গাঙ্গুলি যখন চলে গেল না, তখন আমার দুর্দান্ত কষ্ট হয়েছিল। তবু যেন প্রতি মুহূর্তে আমি তোমার গভীরতা অনুভব করেছি। তুমি আবার কলকাতায় এলে বিয়ে করতে, কষ্ট হলো, খুব কষ্ট হলো, তাও ভালোবাসলাম। নীরবে আমার চোখের জলে তুমি আমায় ছুঁয়ে বলেও গেলে, হে বন্ধু, বিদায়। তখন মনে হলো আর পারছি না, মরে যেতে ইচ্ছে করছিল। তারপর ভাবলাম তোমায় ছুটে গিয়ে বলি। আর একটা কথা আজ রাত্রে বল। আর তোমার সব কথার উত্তর আমিও রাত্রিরে দেবো। যে বর বউকে ছাড়াই কি রিসেপশনটা হয়ে যাবে? আসছি। এসো, সরি। বুঝতে পেরেছি। চলো মেঘ, এবার নিচে চলো, এসো। ও দাদা ভাই, তুই বরং ঘোরটা কাটিয়ে নে, তারপর আয়। এসো এসো এসো। কি বলবে তুমি আমাকে রাত্রিরে মেঘ? একবার কি বলে উঠতে পারবে আই লাভ ইউ? কার নাম্বার? আননোন। ধরবো?
মেঘ, মেঘ, এসো মেঘ এসো, আস্তে আস্তে এসো। না আমাদের তাড়াতাড়ি যেতেও হবে। জেঠিমণি কখন থেকে বলছে জানো আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, ওখানে সবাই এসে গেছে। মেঘ মেঘ মেঘ, এই দেখো তো তোমার একটা ফোন এসেছিল, আননোন নাম্বার, দেখে নাও। থ্যাংক ইউ। তুই তাহলে বেরোলি ঘর থেকে? আমি তো ভাবলাম যে তুই এই ছুতোয় আবার মেঘকেই না ঘরে ডেকে পাঠাস। খুব পাকা হয়েছে না তুমি, খালি পাকা পাকা কথা। হ্যাঁ, আরে মেঘ কে বৌদি বলতে বলছি না? হ্যাঁ, বৌদি বলবি। এইটা ভুল হয়ে যাচ্ছে, এটা ভুল হয়ে যাচ্ছে, বারবার ভুল হয়ে যাচ্ছে। মেঘনা মেঘনা, বৌদি বৌদি বৌদি। আননোন নাম্বার থেকে ফোন। কি রে, তোরা সবাই এখনো এখানে দাঁড়িয়ে আছিস, তৈরি হসনি? মেঘ তো কখন তৈরি হয়ে গেছে, ওদিকে লোকজন সব এসে গেছে, যাবি না? চল 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 মেঘ, চল চলো আমরা যাই। আহ কি সুন্দর লাগছে আমাদের বড় বৌমাকে। হ্যাঁ বৌদি, তবে কিরে নীল, তোকে তো বলে বলে দোষ করে দেবে। তাতে তো দাদা ভাইয়ের খুব একটা দুঃখ হবে না, দাদা ভাই তো একটু আগে ঘরে। সব ব্যাপারে কথা বলতে হবে না তোকে। হ্যাঁ কাকামণি, গিনির বিয়েটা দাও তাড়াতাড়ি, বহুত পাকা হয়ে গেছে। হয় এইরকমই হয়, বউ এসে গেলে না বোনেরা পর হয়ে যায়, হয় এরম। পাত্র তো রেডি আছে, একবার বললে একেবারে মালা নিয়ে ছাদনা তলায় এসে হাজির হবে। তার আগে একটু সময় দেয় ওকে, কটা দিন একটু মেঘের কাছে ভালো বৌমা কি করে হতে হয় সেই ট্রেনিংটা একবার নিয়ে নি। ট্রেনিং ট্রেনিং ও নেবে মেঘের কাছে? ট্রেনিং নেবে না ছাই, উল্টে মেঘকে নিজের দলে টেনে। কি 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 হ্যাঁ কি কি বলছিস তুই? বল, ঠিক করে বল দাদা ভাই। মেঘকে আমি আমার দলে টেনে কি করব? আমি কি চুরি করব নাকি গোয়েন্দাগিরি শুরু করব? বল। আচ্ছা আচ্ছা, এইসব ঝগড়া খুনসুটি পরে হতে পারে তো, গোটা রাতটা তো পড়ে রয়েছে। আরে ওদিকে মিনি লাল সবাই ওয়েট করছে, চলো তাড়াতাড়ি। মেঘ, তোমার শরীরটা ঠিক আছে? হ্যাঁ, সরি একটু দেরি হয়ে গেল। কি রে দাদা ভাই, সব ঠিক আছে তো? দেখো, তুমি নাকি মেঘের সঙ্গে বিয়েটা হচ্ছে জানে বিয়েটা করতেই না? বাবা, এটা আমি কখন বললাম? না তা বলনি, তবে ছাদনা তলায় তোমরা দুজনে যা কাণ্ডটা করছিলে, আমি তো ভাবলাম বোধহয় আরেকটা বিশ্বযুদ্ধ লাগলো বলে। আই, তোদের বুজুর বুজুর হলো, শেষ হয়েছে? চলো এবার মেঘ, চলো আমরা তাহলে এগোই। এক মিনিট, আমি জাস্ট দেখে নেবো কে ফোন করেছে। মা, তোমাকে তো তখনই বললাম কে ফোন করছে দেখে নাও। মা বলছে এখন তো দেরি হয়ে যাচ্ছে। যা বাবা, দেরি তো তুই করলি না। গিনি বলছিল, মানে মানে ও পুরোটা বলেনি, হাফ বলেছে, বাকিটা আমি বুঝে নিয়েছি। কে ফোন করলো? এটা কার নাম্বার? দিদিভাই হসপিটালে? আপনি কে বলছেন? আমি ওসি বিমান চন্দ্র ঝা বলছি। মিস ময়ূরী রায় আমাদের কাস্টডিতেই ছিলেন। আজ বিকেলে হঠাৎ উনি ওনার একজন ইনমেটকে উইদাউট এনি ইনভেস্টিগেশন অ্যাটাক করেন। সামান্য একটু হাতাহাতি হয়েছিল, আর তাতে উনি একটু ইনজিওর্ড হন। তারপরে উনি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন, দেখে মনে হচ্ছে অনেকটা শ্বাসকষ্টের মতো। শ্বাসকষ্ট? আপনারা ওকে কোথায় নিয়ে গেছেন? ওকে যে স্পেসিফিক হসপিটালে আনা হয় সেখানেই আনা হয়েছে। ওরাই আপনার নাম্বারটা দিলেন এবং আপনার সাথে যোগাযোগ করতে বললেন। বোধহয় আপনি ওনাকে ব্লাড দেন। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি ওকে ব্লাড দিই। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আর বলছি আমার মা বাপি ওরা কি জানে? হ্যাঁ, ওনারা চলে এসেছে। আমি আসছি অফিসার, ওদের বলে দিন আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ওকে। মা, নীল, আই এম ভেরি সরি, আমার একটু যেতে হবে। আমি বুঝতে পেরেছি, ময়ূরীর কিছু একটা, তাই তো? হ্যাঁ, আর একটু সিরিয়াস কন্ডিশনই তো মনে হলো। কতটা সিরিয়াস যে তোমাকে এক্ষুনি যেতে হবে? যতটা সিরিয়াস হলে একটা পেশেন্টকে ব্লাড দিতে হয়। আর তুমি তো জানো নীল যে আমি দিদিভাইকে ব্লাড দিই। হ্যাঁ দাও, কিন্তু আজকের দিনে বাড়িতে একটা অনুষ্ঠান। নীল,
কোনটা বেশি ইম্পর্টেন্ট বলো তো? একটা মানুষের প্রাণ নাকি অনুষ্ঠান? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি যাবে, নিশ্চয়ই যাবে মেঘ। তুমি তার আগে আমাকে একটু হসপিটালের নামটা আর ওখানে নাম্বারটা দাও তো, আমি একটু ফোন করে ওদের সাথে কথা বলি, একটু বুঝে নিই কিরকম সিচুয়েশনটা, বুঝে নিয়ে আবার দরকার হলে নিশ্চয়ই যাবে। হ্যাঁ দেখো, আমি বা বৌদি যদি কথা বলি ওখানকার সিচুয়েশনটা আমরা বুঝতে পারবো। সবসময় এমনটা নাও হতে পারে যে ব্লাড দিতেই হবে, হসপিটালে সবসময় একটা ব্যাকআপ প্ল্যান থাকে। সে যাই হোক না কেন, মেয়েকে এখন হসপিটালে যেতে হবে না। আচ্ছা তুমি কেন যাবে বলো তো? কেন এইভাবে সব কিছু ফেলে দিয়ে তুমি আবার ময়ূরের জন্য ছুটবে? যে গত পরশু রাতে এই সময় তোমার গায়ে গুলি ছুড়েছিল, তার জন্য তুমি তোমার রিসেপশন ছেড়ে চলে যাবে? নীল প্লিজ, এটা এখন থাকুক। দেখো কিছু করার তো নেই, আমাকে যেতে হবেই। আর দিদিভাই ব্লাডের দরকার হলে তখন ওকে কে দেবে ব্লাড? অন্য কোনো ডোনার দেবে, তুমি দেবে না, আমি বলে দিচ্ছি। নীল, ময়ূরী মেঘের দিদি, তুই কিন্তু কোনোভাবেই জোর করতে পারিস না। পারি, অন্তত এরকম একটা ক্রাইম ঘটানোর পরে ময়ূরকে নিয়ে আর কিছু ভাবার দরকার আছে বলে আমি মনে করি। ব্লাড লাগবে তো ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুক না। আগামী তুমি একটা কাজ করো, তোমার কন্ট্যাক্টসগুলো ওদেরকে দিয়ে দাও। মেঘ রক্ত দেবে না। না নীল, আমিই দেব। আমি সারাটা জীবন ধরে ওকে ব্লাড দিয়েছি, তাই এবারও আমিই দেব। আর তাছাড়া ওখানে মা বাপিও একা আছে, আমার তো ওদের পাশে থাকার জন্য ওখানে যেতে হবে। আচ্ছা বেশ মেঘ, আমরা এক কাজ করি, সত্যি ব্লাড দেওয়ার প্রয়োজনটা আছে কিনা সেটা অন্তত আমরা একবার চেক করে নিই। বৌদি, তুমি একবার কথা বলো না। হ্যাঁ, কোন হসপিটাল, সেখানে কোন ডাক্তার রয়েছেন সেগুলো জানালে আমি এক্ষুনি কথা বলে দেখতে পারি। আমি একটু বাপিকেই ফোন করে নিব। হ্যাঁ দেখো। মা, আমার যতদূর মনে হয় সিটি হসপিটাল আর ডক্টর দীপঙ্কর গুহ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওনাকে তো আমি জানি, ওনার নাম্বারও আমার কাছে আছে। দাঁড়াও আমি একটু দেখি। হ্যাঁ ঠিক আছে। আমি 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 করেছি, আমি যা কিছু অন্যায় সব আমি করেছি। আমি ওর পাশ থেকে সরে এসেছি, ওকে আমি একলা করে দিয়েছি। মেঘ আমাকে বলেছিল মা দিদিভাইয়ের পাশে থেকো, ওকে সাপোর্ট করো, কিন্তু রাগে দুঃখে আমি অন্ধ হয়ে গেছিলাম। অনিন্দ, কথা কেন বলছো তুমি? মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। এই থানা থেকে লোক এসছে, আমি কথা বলতে যাচ্ছি। একবারও ভাবিনি আমার ময়ূরীর কথা। ওর অন্যায়গুলো আমার কাছে এতটাই বড় হয়ে গেছিল, একবারও ভাবিনি যে ওর সঙ্গে আলাদা করে কথা বলার প্রয়োজন আছে। আসলে আসলে অন্যায়টা তো আমি করেছি। আমি অফিসারকে গিয়ে আমি বরঞ্চ বলি যে অফিসার আমাকে অ্যারেস্ট করুন, অন্যায় আমি করেছি, আমার মেয়েটা অসুস্থ, ওকে ছেড়ে দিন, আমার মেয়েটার শরীর খারাপ, ও মরে যাবে। আমি বলি অফিসারকে গিয়ে। আপনি বলছেন যে আমার মেয়েই প্রথম অ্যাটাকটা করেছিল? একেবারে স্যার, আমাদের কনস্টেবল বাইরেই ছিল, সে সবটা দেখেছে। একবার অ্যাটাক করার পরে আপনাদের মেয়ে কেন আবার এরকম কাজ করলো সেটা আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, আমরাও তো সে ব্যাপারে অন্ধকারে। কিন্তু আপনি বলছেন কোনো রকম প্ররোচনা ছাড়াও অ্যাটাক করেছিল? হ্যাঁ, এটাই সব থেকে অদ্ভুত। অন্য মেয়েটি শুয়েই ছিল, ময়ূরী তার আগে মানে আধ ঘন্টা খানেক আগে একবার কনস্টেবলকে জিজ্ঞেস করেছিল কটা বাজে, তারপর আচমকা সময় জেনে তারপর ময়ূরী মেয়েটির সঙ্গে ঝামেলা করেছে। তার মানে প্ল্যান মাফিক ঝামেলাটা করেছিল। অফিসার আমার মেয়েটা মানসিকভাবে অসুস্থ, কাস্টাডিতে আসার পর আরো দুর্বল হয়ে পড়েছে, আর এ সব কিছু হয়েছে আমার জন্য। আপনি ওকে ছেড়ে দিন অফিসার, আমরা ওকে অন্য জায়গায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাবো, নাহলে ও মরে যাবে অফিসার, ও সত্যি সত্যি মরে যাবে। তুমি তো এইভাবে কাউকে ছেড়ে তো দেওয়া যায় না, শান্ত হও। আর ওর ট্রিটমেন্ট তো চলছে, যেখানে ট্রিটমেন্ট হয় সেখানেই হচ্ছে, ডক্টররা দেখছেন ওনাকে, তারপরেও তুমি এরকম করছো কেন? মিসেস রায়,
এই পুরো ব্যাপারটাই আমাদের কাছে খুব শকিং আর আনএক্সপেক্টেড। ময়ূরী যেন ইচ্ছা করে ব্যাপারটা করলো আর তারপরে অসুস্থ হয়ে পড়লো। আর আমাদের ডক্টর ওর পুরনো অসুস্থতার খবরটা জেনে বললো কোনো ঝুঁকি না নিয়ে ওর হসপিটালে নিয়ে আসতে। তবে কি ময়ূরীর সবটাই নাটক? জেনে বুঝে ঝামেলা করে অসুস্থতার ভান করছে? ওকে ইচ্ছে করে মেঘের রিসেপশনের সন্ধ্যেতে এটা করবে বলে করলো, মেঘকে ডিস্টার্ব করার জন্য? ঈশ্বর, ময়ূরীর কি কোনোদিন চেতনা আসবে না? কোনোদিন কি ও আর অপরাধের পথ থেকে ফিরে আসতে পারবে না? কেউ কিচ্ছু করবে না, তোমরা আমি বুঝতে পেরে গেছি। একটু কেউ কিচ্ছু করবে না। একটু শান্ত হও। আমার অসুস্থ মেয়েটার জন্য কেউ ভাববে না। যা করার আমাকেই করতে হবে। আমার অসুস্থ মেয়েটার জন্য আমাকেই ভাবতে হবে। থ্যাংক ইউ অফিসার, আপনারা খুব তাড়াতাড়ি অ্যাকশনটা নিয়েছিলেন। না না, এটা তো আমাদের ডিউটি। আচ্ছা, ডক্টর কি বললেন? কন্ডিশন কি সিরিয়াস? না, সেরকম কিছু বলেননি। তবে স্যার আমি একটু মেঘের ফোন। ও কি জানে নাকি এমনি ফোন করেছে? আরে বল, হঠাৎ ফোন করলি? ওখানে সব ঠিক আছে তো? বাপি, হ্যাঁ, ওদিকে কি খবর? হইচই চলছে? আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাচ্ছি ওখানে। এই অভিনয়টা করে আর কোনো লাভ হবে না কিন্তু বাপি। আমি কিন্তু সবটা জানি। মানেটা তো আমাকে তুমি বলবে এবার। আমাকে কিন্তু হসপিটাল থেকে কল করেছিল। তোকে ফোন করেছিল? না মানে তোকে হঠাৎ? বাপি দেখো, তুমি হয়তো আমার কাছ থেকে গোপন করে যেতে পারো, কিন্তু আমার নাম্বারটা তো হসপিটালে দেওয়া আছে। দিদিভাই যে কোনো এমার্জেন্সি হলে আমার কাছে তো একটা ফোন আসবে, এটা তো খুবই স্বাভাবিক। আচ্ছা দিদিভাই কেমন আছে? হঠাৎ করে কি হলো ওর আবার? মা, তুমি ওখানে সবাই তোমরা আছো, আমাকে একটু বলবে প্লিজ কি হয়েছে ওর? মেঘ, আমার কথা শোন, একটু শান্ত হ, একটু শান্ত হ। সেই রকম বাড়াবাড়ি যদি কিছু হতো তাহলে তো আমি নিজেই তোকে ফোন করতাম। না, করতে না। আমি এ বাড়িতে আসার পর থেকে তুমি সবকিছুই আমায় গোপন করছো। এমনকি মাও তো আমায় কিছু বললো। বাপি আমি আসছি। একদম না, একদম না। তোর এখানে আসার কোনো দরকার নেই। দরকার নেই মানে? বাপি আমাকে একজন পুলিশ অফিসার ফোন করেছিলেন। তিনি বললেন যে দিদিভাই নাকি কার সঙ্গে একটা ঝামেলায় জড়িয়েছে, সে আবার নাকি ইনজিওর্ড। ঝামেলা হয়নি, তোমার দিদিভাই নিজে ইচ্ছে করে ঝামেলাটা পাকিয়েছে। আমি তোকে বলছি যে তোর যদি দরকার হয় আসার, আমি তোকে নিজে ডাকবো, তুই এমনি আসিস না। বাপি তুমি আমাকে ঠিক করে বলছো না। অফিসার বললেন যে দিদিভাই নাকি ইনজিওর্ড, তার মানে তোর ব্লাড লস হয়েছে। আর ওর ব্লাড লস হওয়ার পরেও আমাকে দরকার পড়ছে না, সেটা কি করে হতে পারে? আরে বাবা, ওর তো আমার ব্লাড ছাড়া চলবে না। ওর ইনজুরি মারাত্মক কিচ্ছু নয়, মাইনার ইনজুরি, ব্লাড লস হয়নি। তুই এতটা ডিস্টার্ব হোস না। আজকে তোর একটা বিশেষ দিন, তোকে ঘিরে বাকিরা তো সব রয়েছে, তারাও তো আনন্দ করতে চায়। এরকম করিস না। বাপি আমি কিন্তু দিদিভাইয়ের ব্যাপারে এখানে সবাইকে বলেছি, আর সবাই ওকে নিয়ে খুব টেনশন করছে। মেঘ, আমার ময়ূরীর থেকে বেশি তোমাকে নিয়ে টেনশন হচ্ছে। তুমি যেরকম অস্থির করছো, তাতে তো তোমার না শরীর খারাপ হয়ে যায়, আমি সেটা ভাবছি। না না ঠিক না না, আমারও তাই মনে হচ্ছে। তুমি একটু বেশি অস্থির হয়ে পড়ছো মেয়ে। আমার তো মনে হয় তোমার বাপি বোধহয় তোমাকে ওখানে যেতে বারণই করছেন, তাই না? বাপি আমি আসছি ওখানে। একদম না, একদম না। আমি আমার কথা শোন, আমি তোকে যদি না বলি তাহলে তুই এখানে আসিস না। তোর আজকে ওখানে রিসেপশন, সেটা সুস্থ স্বাভাবিকভাবে সুষ্ঠুভাবে হওয়া দরকার। বাপি আমার রিসেপশনের থেকে দিদিভাইয়ের প্রাণটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি আমাকে আসতে বারণ কেন করছো? তুই শোন, আমার সঙ্গে ডাক্তারের এখনো কোনো কথা হয়নি। আমি ডাক্তারের সঙ্গে কথা বলি, তারপর তোকে আমি বলবো। তার আগে তুই বাড়ি থেকে একদম বেরোবি না। মা কোথায়? আমি মায়ের সঙ্গে কথা বলবো। আরে তোর মা এখানেই তো ছিল, এখন দেখতে পাচ্ছি না, কোথাও উঠে গেছে বোধ হয়। দেখেছো তো, তুমি আমাকে মায়ের সঙ্গেও কথা বলতে দিচ্ছ না। তার মানে কি দিদিভাই ভালো নেই? মা কোথায়? মা কি দিদিভাইয়ের কাছে? আরে আমার মায়ের কাছে যেতে হবে। সব ব্যাপারে আমার কথাটা শোন, সব ব্যাপারে মাথাটা গলাস না। এখানে আমি আছি, ডাক্তাররা আছে, তোর মা আছেন। এই মুহূর্তে এখানে এলে শুধু ভিড় বাড়াবি, আর কিচ্ছু করতে পারবি না। বলছি তোকে শোন, তুই রিসেপশনে যা, সেখানে অনেক মানুষজন অপেক্ষা করে আছে, তোর ওখানে থাকাটা প্রয়োজন। ও বাড়ির প্রেস্টিজ রাখাটাও তোমার দায়িত্বের মধ্যে পড়ে, এটা তুমি ভুলে যেও না। তোমার এখন এখানে না এলেও চলবে, ফোন রাখো, আর বাড়ি শুদ্ধ এই নিয়ে অশান্তি করো না। সরি বাপি, এখন আমি আমার মনের কথা ছাড়া কারোর কথা শুনবো।
আর এখন আমার মনে হচ্ছে যে আমার ওখানে যাওয়া উচিত, তাই আমি যাব। তুমি বারণ করলেও আমি যাবো। আই এম সরি। মেঘ, আমি 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 তোকে বারণ করছি। তুই আমি হ্যালো মেঘ, ময়ূরী একাই সব শেষ করে দিতে পারে। তো মধুমিতা কোথায় গেল? অফিসার, আমার স্ত্রীকে দেখেছেন? না তো, আইসিইউর দিকে যাননি তো? ঠিক আছে, দেখছি। এক্সকিউজ মি, আমি আসছি। ঠিক আছে, ঠিক আছে। এবার কি বলবে বলো? আঙ্কেল কিন্তু তোমাকে ওখানে যেতে মানা করে দিয়েছে, কিন্তু তুমি তবুও জোর করে যাবেই। নীল, তুমি কিন্তু খুব ভালো করে জানো বাপি কেন আমায় ওখানে যেতে মানা করছে, আর সেটা আমিও জানি। আর তাছাড়া তোমরা সবাই কেন ভাবছো বলো তো দিদিভাই এখনো আমার কোনো ক্ষতি করবে? কারণ এত কিছুর পরে তোমার দিদিভাইকে আর বিশ্বাস করা যায় না মেঘ। সেটা ঠিক গিনি, কিন্তু একটা মানুষকে তো আমরা এটা বলে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। আচ্ছা ধরো, এই সেম ঘটনা যদি তোমার দাদা ভাই বা তোমার নিজের কারুর সাথে ঘটতো, তুমি কি সেম ভাবেই ব্যাপারটাকে উপেক্ষা করে দিতে পারতে? জানি না, তবে সে আমাকে মার্ডার করার চেষ্টা করার পরেও আমি তার প্রতি এতটা উদারতা দেখাতে পারতাম কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু গিনি, কেউ খারাপ হলে তার সঙ্গে কি আমাকেও খারাপ হতে হবে? কি হলো গিনি, চুপ করে আছো যে? দেখো, আমি কিন্তু জানি যে আমার জায়গায় থাকলে তুমিও একই কাজই করতে। আর শুধু তুমি কেন, যার যার মধ্যে একটু হলেও মনুষ্যত্ব বেঁচে আছে না, তারা সবাই একই কাজ করবে। তুমি মুখে যাই বলো না কেন, তোমরা প্রত্যেকেই একই কাজই করতে। মেঘ, ময়ূরীকে যে ডক্টর অ্যাটেন্ড করছেন তার সঙ্গে আমার কথা হয়েছে। ময়ূরীর কন্ডিশন একদম স্টেবল। ওর একটা ছোট্ট ইনজুরি হয়েছে যেটা ফার্স্ট এড দিয়ে ছেড়ে দেবার মতন। সুতরাং তোমার যাবার কোনো দরকার নেই। রক্ত দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। ব্যাস, দাদু মিটেই গেল। কি মেঘ, শান্তি তো? আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। দেখবে হয়তো তোমার মা বাবা হসপিটাল থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছেন। কিন্তু তাও ওখানে আমাকে একবার যেতে হবে।